প্রেস মিটটা হচ্ছে যুবক যুবতীদের জন্য। আমরা যতদিন যুবক যুবতীরা চাকরি না পাবেন ততদিন আমরা ৩,০০০ টাকা করে ভারতীয় জনতা পার্টি সাম্মানিকভাবে তাদের দেবে। এটা কি পার্টি দেবে না সরকার দেবে? সরকার, আমরা পশ্চিমবঙ্গে ২০২৬-এ আসলে আমরা অঙ্গীকারবদ্ধ। যে সরকার গঠন করলে আপনার ৩,০০০ টাকা করে একদম দেবে। সরকার গঠন করব, আমরা ৩,০০০ টাকা করে দেব। তাহলে কি মমতা ব্যানার্জি যে ১,৫০০ টাকা যুব হিসের জন্য করেছে তারই পাল্টা হিসেবে কি আপনাদের এই কর্মসূচি? না, উনি দিচ্ছেন ভাতা, আমরা দেব সাম্মানিক। এই দুটো কথার মধ্যে অনেক ডিফারেন্স আছে। কিন্তু তাহলে তাহলে এটা তো দান বলা যায়। কিন্তু তাহলে পার্মানেন্টলি চাকরির কি বলছেন? আমরা আপনারা বলছি চাকরির কথাটা কি বলছেন? ৫ বছরে আমরা ১ কোটি যুবক যুবতীদের চাকরি দেব। কোথায় দেবেন? বিভিন্ন আইটি সেক্টর, যে যে কলকারখানাগুলো ধরুন অনেক জায়গাতে অফিসগুলো বন্ধ হয়ে রয়েছে, সেইগুলো চালু হবে। আমরা পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি ২০২৬-এ সরকার গঠন করার পরই আমরা চাকরি যেন ঘরের ছেলে মেয়ে তারা যেন পশ্চিমবঙ্গেই চাকরি করতে পারে, তারা যেন বাইরের স্টেটগুলোতে না যেতে হয়, তার ব্যবস্থা আমরা করব। আপনি যে অঞ্চলে বিধানসভা যে অঞ্চলে দাঁড়াচ্ছেন সেখানে আপনার পাশে আছে মুড়ি মিল, কারখানা এবং বিভিন্ন কারখানাগুলো এখন এই মুহূর্তে অবস্থা বিপন্ন এবং যেখানে দাঁড়িয়ে আপনি করছেন তার পাশে হচ্ছে টেক্সমাকো, যেখানে টেক্সটাইল যে বন্ধ হয়ে গেল সেখানে কি বলবেন? দেখুন, বাম বাম জামানায় আপনি দেখবেন মোহিনী মিল বন্ধ হয়ে গেছিল। তারপরে একে একে ইন্ডিয়ান ফয়েলস, কিছুদিন আগে প্রবর্তক জুট মিল, সব এগুলো বন্ধ হয়ে গেছে। তো আমাদের আশার, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে সরকার গঠনের পরেই এই কলকারখানাগুলো, যে জুট মিলগুলো বন্ধ হয়ে গেছে, সেটাকে আবার চালু করার আমরা বদ্ধপরিকর। মোহিনী মিল হচ্ছে সেন্ট্রালের বিষয় যেখানে এখনো পড়ে রয়েছে, যেখানে রাজ্যে আপনি কেন্দ্রে আপনারা আছেন, তাহলে প্রধানমন্ত্রীর কাছে কোনো আর্জি করবেন এই মোহিনী মিলের জন্য? যখন তৃণমূল সরকার এসছিল তখন মোহিনী মিলের কথা বলেই এসছিল যে মোহিনী মিল চালু করতে তারা তারা করবে, মানুষ বিশ্বাস করেছিল। তারপর দেখা গেল মোহিনী মিলটাকে কিছু লোকাল তৃণমূলের নেতা অ্যাকোয়ার করে ফেলছে। তো আমরা বলছি ওখানে টেক্সটাইলেরই কোনো না কোনো কারখানা এখানে উদ্বোধন। আপনি যখন বলছেন ওখানে টেক্সটাইল, তার আগেই এখানকার যে সিপিএম প্রার্থী মানস মুখার্জি তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বিভিন্ন জায়গায় এই নিয়ে আর্জি করেছেন। যখন এই জায়গাটা যখন দখল হচ্ছিল তিনি তো সেই জায়গাটা দখল উঠে তাহলে কি করবেন? তাহলে সেখানে ক্রিম কি সেখানে যাবে? না আপনি ক্রিম নেবেন? দেখুন, আপনারা, মোহিনী মিল যখন বন্ধ হয়েছিল তখন ওটা সিপিএম জামানাতেই বন্ধ হয়েছিল, মানসবাবু থাকাকালীনই বন্ধ হয়েছিল। ওখানে যে যন্ত্রাংশ ছিল বা ইট পাঁচিল যেগুলো ছিল, এরা কারা লুট করেছে? সেই সময় সিপিএম এর হাড়মাত্রা লুট করে দিয়ে গেছে। এটা মানুষের কাছে দ্বিচারিতা। ৩৫ বছর থেকে মিল কারখানা বন্ধ করে দিল, এখন মুখ্যমন্ত্রীর কাছে যদি উনি সুপারিশ করে এটা খোলার জন্য, এটা দ্বিচারিতা বলবে। না, আপনি আইটি সেক্টরের কথা বললেন যখন তখন তার পাশাপাশি উঠে আসে যে বামফ্রন্ট সরকারের সময় সল্টলেক এবং রাজারহাট নিউ টাউনে সেক্টর 5 অব্দি হয়েছিল, কিন্তু সেক্টর 6, 7 হলো না এই 15 বছরে। কি বলবেন? কারণ উনি বছরে বিশ্ব বাংলা ওখানে বিজনেস সামিট করেন, সেইখানে বাইরের থেকে শিল্পপতিরা আসেন, কিন্তু কোথাও 15 বছরের মধ্যে মুখ্যমন্ত্রীকে দেখবেন না একটা ফিতা কাটতে। কারণ এইখানে বাণিজ্যিক সেই পরিবেশই নেই, তৈরিই হয়নি। স্বাভাবিক কারণে সেই শিল্পপতিরা অন্য অন্য রাজ্যে তারা পাড়ি দিচ্ছে, পশ্চিমবঙ্গে বিনিয়োগ করবে না। আমাদের হুগলির টাটা চলে গেল, জিন্দালের মতো অত বড় একটা সেক্টর যেটা করার কথা ছিল, জিন্দাল চলে গেল, টাটা চলে গেল। তাহলে কি এদেরকে ফিরিয়ে আনার জন্য আপনারা কি উদ্যোগ নেবেন? অবশ্যই তখন হবে ডবল ইঞ্জিন সরকার, তখন কেন্দ্র এবং রাজ্যের যৌথ উদ্যোগে আমরা শিল্পপতিদের আমরা ফিরিয়ে আনব এবং টাটার ওই জায়গাতে, টাটার ওখানেই শিল্প হবে। আপনি যখন শিল্পের কথা বলছেন, এখানকার যে প্রাক্তন বিধায়ক তৃণমূলের
যে ক্যান্ডিডেট মদন মিত্র এবং আপনাদের কোষ্ঠবাসী সবাই দেখছি মাছ নিয়ে খুব লাফালাফি, কোনো শিল্প বা এই ধরনের কোনো চিত্র বা ভাস্কর্য নিয়ে কোনো লাফালাফি দেখছি না, কি বলবেন? দেখুন, এইটা তৃণমূল একটা ন্যারেটিভ দিয়েছিল পশ্চিমবঙ্গ মানুষের কাছে যে বিজেপি আসলে মাছ ভাত খাওয়া বন্ধ হয়ে যাবে। কিন্তু আমি বিশ্বাস করি, আমরা সকলে বিশ্বাস করি, ভারতীয় জনতা পার্টি নেতৃত্ব এবং কর্মীরা সকলেই মাছে ভাতে মাংস, পাঁঠার মাংস দিয়েই খায়। সেইটা দেখানোর জন্য, এই ন্যারেটিভটা যে ভুল সেটা দেখানোর জন্যই আমাদের কয়েকজন ওই মাছ নিয়ে গেছে। তাহলে মদন মিত্র ভুল বলছে? দেখুন, মদন মিত্র হচ্ছে সানগ্লাস রঙিন জগতের লোক। মদন মিত্রর কথা কখনো বলছে যে ওনার কথাই, আমার কোনো কথা নয়। উনি বলছেন টিকিট পেতে হলে 1 কোটি 3 কোটি 4 কোটি টাকা দিয়ে টিকিট পেতে হয়। তাহলে উনি কি হ্যাঁ, টাকা দিয়ে টিকিট আমি পেয়েছেন? জানি না, তাহলে সেটা ওনার এক্সপিরিয়েন্স, উনি বলেছেন। আপনি বলেন যে কি 1 কোটি হ্যাঁ, উনি এটা ওনার বক্তব্য অনুযায়ী আমি সেটাকে আবার ধরিয়ে দিলাম যে ওনার বক্তব্যই যে এরকম টাকা দিয়ে টিকিট নেওয়া হয়। তৃণমূলে হতে পারে, কারণ তৃণমূল একটা দল নয়। তৃণমূলের কোথাও আইডিওলজি নেই। কোথাও তাদের কার্যকর্তাদের, কর্মীদের যদি জিজ্ঞেস করা হয় আপনাদের নীতি কি, সঙ্গে সঙ্গে বলবে মমতা ব্যানার্জি। আপনাদের আদর্শ কি, বলবে অভিষেক ব্যানার্জি। তা এটা একটা সার্কাস পার্টি। যেটা জিজ্ঞাসা করবো দাদা, আপনি কর্মসংস্থানের কথা যখন বলছেন, কর্মসংস্থান আগামী দিনে যৌথ মানে ডবল ইঞ্জিন সরকার হলে পরে আরো কর্মসংস্থানের জায়গা বাড়বে। সেখানে দাঁড়িয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের সবচেয়ে বেশি রিক্রুটমেন্টের জায়গায় রেল, তারপরে হচ্ছে সামরিক দপ্তর, সেখানে পুরোটাই সিল হয়ে আছে দীর্ঘদিন ধরে। ড্রাইভার নেই, গার্ড নেই এবং বিভিন্ন মেনটেন্যান্সে। তাহলে সেখানে তাহলে কি করে আপনি রাজ্যে আশা করছেন যে বিজেপি ডবল ইঞ্জিন সরকার হলে আশা দিচ্ছেন যে যুব সমাজকে যে কর্মসংস্থান হবে? ব্যাংক মার্চ করে দেওয়া হলো, ব্যাংককে ছোট করে দেওয়া হলো, সেটা গ্রহণ করে তাহলে দুটো যদি একই হয় তাহলে কি করে করবে? যুব সমাজের কাছে বার্তা দেবেন? প্রথম হচ্ছে, ভারতবর্ষের 20টি রাজ্যে আমরা সুশাসন, কর্মসংস্থান আমরা দিতে পেরেছি। সেই রাজ্যগুলোকে আপনি যদি দেখেন, সবসময় গভর্নমেন্ট সরকারি হতে হবে তা নয়। বড় শিল্পপতিরা, টাটা, বিড়লা, গোয়েঙ্কা, এরা সকলেই আদানি আ- আমদানি। হবেই, আসবেই। এর কোনো উল্টো ন্যারেটিভ নেই। কর্মসংস্থান করতে হলে সকলকে আমাদের প্রয়োজন পশ্চিমবঙ্গে। না, আমি সেন্ট্রাল গভর্নমেন্টের কথা বলছি, যে সেন্ট্রাল গভর্নমেন্টের সেক্টর, সে রেল, ডিফেন্স, এখানে প্রচুর। ধরুন আমরা গানসেল ফ্যাক্টরি, অডিয়েন্স ফ্যাক্টরি, ব্যাক করি ছাপু, হুম, এই যে এখানে তো প্রচুর সংখ্যক। আপনি দেখছেন পশ্চিমবঙ্গে সেই জায়গাগুলো তৈরি হয়নি। কারণ আপনি বিভিন্ন জায়গাতে, রেলের জায়গাতে গেলেও আপনি দেখতে পারবেন সেইখানেও যে ইউনিয়নগুলো রয়েছে তাতে তাতে তৃণমূলের ইউনিয়ন। সেইখানে মানে নতুন করে কোনো কিছু করার সেই পরিবেশই নেই। তাই আমরা বলছি যে ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকার গঠন হলেই সবকিছু সমাধান। লাস্ট একটা কথা, আপনার একটা বিরুদ্ধে কোনো সাংবাদিক সম্মেলন থেকে উঠে আসছে, আপনি বিজেপির এক ছিলেন, এক গোপাল সারুর কাছের লোক, আপনাকে ভোট দিতেন না, আপনাদের যুব মোর্চা থেকে একজন সাংবাদিক সম্মেলন কিশোর মোর্চা, দেখুন, কি প্রথম বলবেন? কথা হচ্ছে, যিনি করেছেন তাকেও আমি চিনি না, প্রকৃত অর্থে চিনি না। আহ, আমি রাজনীতিতে 7 বছর হয়েছে এসছি। তো আমার পরিচয় হচ্ছে, আমি ওয়েস্ট বেঙ্গলের আউটডোর ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ছিলাম। স্বাভাবিক কারণে তখন সরকারে যারা থাকতো, যেরকম সেই সময় শোভনদা ছিলেন, তা মিটিং তো তার সঙ্গে গিয়েই করতে হবে। ধরুন, কোনো ক্লাবের আমি সেক্রেটারি ছিলাম, কোনো ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন হয়তো গোপাল সাহা, সেখানে তো আমার পরিচয় কখনোই কোনো সময় বিজেপি বা তৃণমূল হয়নি। তা দেখতে হবে, তৃণমূলের সঙ্গে সেক্রেটারি যখন ছিলাম আমি কোনো ক্লাবে, সেটা আমার নিজস্বতা, কিন্তু থেকে আমি আমি বুঝতে পেরেছি যে ভারতীয় জনতা পার্টি একমাত্র জায়গা যে
নরেন্দ্র মোদীজি বিশ্ববরণ্য নেতা, তার স্মরণে আসলে তার যে আইডিওলজি আছে, বিশ্বের দরবারে আজকে উনি যেভাবে ভারতবর্ষকে তুলে নিয়ে গেছেন, সেই দলে আমি নাম। তিনিও তো মানে বিজেপি কর্মী বলছেন, আপনি আমি বিজেপি জানি না, কর্মী, কিন্তু আমি জানি না সেখানে উনি কি কি আপনার করবে। ভোটের ক্ষেত্রে বিড়ম্বনা হবে না? না না ভোটটা না, সেখানে এরকম কোনো বিড়ম্বনা, এরকম প্রত্যেক জায়গাতে আমি জানি না সে কে, কোনোদিনই দেখিনি। তো আমার মনে হয় ওনার এই কথা বলার সঠিক জায়গা ছিল উচ্চ নেতৃত্ব। স্বাভাবিক কারণে উনি যেটা করছেন আমার মনে হয়, আমি চিনি না, কিন্তু এটা পার্টি বিরোধী কাজ। তো আহ, দলের ব্যবস্থা কি নেবে সেটা দল বুঝবে। আমি ওনার ব্যাপারে একটা টিপ্পণীও কাটিনি। আপনি কি বার্তা দেবেন আপনার ভোটারের? আমি আমাদের ভোটারের জন্য বার্তা দেব, 29 তারিখ সকাল সকাল যাবেন, ভোট দেবেন, নির্বিঘ্নে দেবেন, 1 নম্বর বোতামে টিপবেন অরূপ চৌধুরী, পদ্মফুল।